সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নবম শ্রেণীর অধ্যায় 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল যে চ্যাপ্টার আছে তার কোষে দেখি 15.1-এর 8 থেকে শুরু করছি। আগের দুটো ভিডিওতে আমরা 7 পর্যন্ত কমপ্লিট করেছি। যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? যেখানে সূত্রগুলো পার্ট 1-এ সূত্রগুলো আলোচনা করা হয়েছে। কারণ সূত্র ছাড়া এই পরিমিতির অঙ্ক হবে না, ঠিক আছে? সূত্র তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে কিন্তু পরিমিতি ইজি। তাহলে চলো 8 থেকে শুরু করা যাক। দেখো অঙ্কটা কি বলছে। 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য 40 সেমি, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে দেখো কি কি দেওয়া আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে আর জমির দৈর্ঘ্যটা দেওয়া আছে। তাহলে আমরা দেখো প্রস্থ বের করতে পারি, কারণ প্রস্থের সূত্রটা আমরা কি জানি, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। তাহলে ফার্স্ট আমরা লিখে নিচ্ছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি এবং জমির দৈর্ঘ্য সমান 40 সেমি। তাহলে দেখো আমি লিখে নিয়েছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গ সেমি এবং দৈর্ঘ্যটা দেখো 40 সেমি দেওয়া ছিল। তাহলে আমরা পার্ট 1-এর ভিডিওতে আলোচনা করেছিলাম সূত্রগুলো, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি জানা থাকে, ঠিক আছে, এবং দৈর্ঘ্য জানা থাকে, তাহলে সূত্রটা কি হয়, প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, ঠিক আছে? এগুলো আলোচনা করা আছে, তোমরা দেখে নেবে। তাহলে মানটা যদি আমরা বসিয়ে দিই, দেখো ক্ষেত্রফলের জায়গাতে 1200 আর দৈর্ঘ্যের জায়গাতে 40, শূন্য শূন্য কেটে গেল, 4 3 12, ঠিক আছে? তাহলে দেখো এখানে কত পাচ্ছি আমরা, 30 সেমি, ঠিক আছে? তাহলে প্রস্থটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো কোশ্চেনে কি বলেছে, যে বলছে তার কর্ণের উপর। তাহলে দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমরা আলোচনা করেছিলাম, যে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হয়। তাহলে এখানে দেখো আয়তক্ষেত্রের কর্ণের কথা বলছে, তাহলে কর্ণটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার অফ, সূত্রটা আমরা বলেছিলাম দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই তো? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে দেখো দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, ঠিক আছে? এবার দৈর্ঘ্যের মানটা বসিয়ে দাও এবং প্রস্থের মানটা বসিয়ে দাও। তাহলে দৈর্ঘ্যের মানটা দেখো 40 ছিল, 40-এর বর্গ, আর প্রস্থের মানটা আমরা এখন বের করলাম 30, তাহলে 30-এর স্কয়ার। তাহলে সমান 4 4 16 প্লাস 3 3 9। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, সমান 2500, ঠিক আছে? মানে 50 × 50। তাহলে একটা 50 বেরিয়ে যাবে। আমরা জানি যে বর্গমূলের ভিতরে যদি ডবল থাকে সংখ্যা, তখন একটা বেরিয়ে যায়, তাই তো? তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কর্ণের দৈর্ঘ্যটা কত, এত বর্গ সেমি, ঠিক আছে? এরপরে দেখো কি বলেছে, বলছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে তোমাদেরকে ছবিটা যদি একটু আমি একে বুঝিয়ে দিই, দেখো এদিকে তাকাও। মনে করো এটা হচ্ছে আয়তক্ষেত্রটা, দেখো এটা আয়তক্ষেত্র। মনে করো আয়তক্ষেত্রের কর্ণটা হচ্ছে এটা, ঠিক আছে? আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণটা এটা। তাহলে কর্ণের উপরে বলছে বর্গক্ষেত্র হবে, ঠিক আছে? কর্ণের উপরে বর্গক্ষেত্র। তাহলে কর্ণের উপরে যদি আমরা ধরো এরকম একটা বর্গক্ষেত্র আঁকি, ঠিক আছে? ঠিক আছে, ছবিটা এটা তোমাদেরকে বলছে যে কর্ণের উপর একটা বর্গক্ষেত্র থাকবে। তো আমরা কি জানি, দেখো খুব ভালো করে শুনবে কথাটা, যে বর্গক্ষেত্রের 4টা বাহু সমান হয়, তাই না? তো দেখো এটা যদি আমি নাম দিই, মনে করো পি কিউ, এটা আর, এটা এস, ঠিক আছে? পরীক্ষাতে তোমাদের ছবি আঁকার দরকার নেই, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। তাহলে দেখো পি কিউ একটা বাহু, কিউ আর একটা বাহু, আর এস একটা বাহু, আবার পি এস একটা বাহু, 4টা বাহু, তাই তো? তাহলে আমরা কি জানি, বর্গক্ষেত্র সংজ্ঞাটা আমরা কি জানি, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাই তো? এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। এখানে 4টা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে দেখো পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান এসপি। দেখো এই 4টা বাহু সমান, আমরা সংজ্ঞা থেকে জানি যে পি কিউর যা মাপ হবে কিউ আর এরও তা মাপ হবে, আর এস এরও সেটাই হবে, আবার এসপি এরও তাই মাপ হবে। মনে করো এটা যদি 5 সেমি, তাহলে এটাও 5 সেমি, এটাও 5 সেমি এবং এটাও 5 সেমি, ঠিক আছে? সেটাই বলতে চাইছি। তাহলে কি হলো ব্যাপারটা, তোমাদেরকে কি বলেছে, যে তার কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বাহু স্কয়ার, ঠিক আছে?
তাহলে দেখো এটা তো একটা বাহু, কর্ণের উপরে যেটা আছে সেটাও তো একটা বাহু, মানে পিকিউটা তো বাহু। আর বাহুর মাপটা আমরা কর্ণের মাপটা কত পেয়েছি? 50। দেখো ভালো করে বোঝো, এটা আমরা 50 সেমি পেয়ে গেছি। তাহলে নিশ্চয়ই বাকিগুলো তো 50 হবে, কারণ বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে এটাও 50, এটাও 50, এটাও 50। ঠিক আছে, তাহলে দেখো আমরা তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 50 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু স্কোয়ার। তাহলে আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে লিখে নিচ্ছি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50 সেমি। তাহলে দেখো আমরা লিখে নিলাম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50 সেমি, কারণ তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে আসছে সেটা। কারণ কর্ণের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি, আর কর্ণের দৈর্ঘ্যটাই তো বর্গক্ষেত্রের একটা বাহু। তাহলে দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? 50 সেমি। তাহলে নিশ্চয়ই আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50 সেমি। তাহলে অতএব আয়তক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তাহলে আমরা জানি ক্ষেত্রফল বাহু স্কোয়ার হয়, তাহলে এখানে বসিয়ে দাও বাহু স্কোয়ার। তাই তো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তাহলে বাহুর মানটা বসিয়ে দাও 50 স্কোয়ার। তাহলে দেখো দুটো 50 গুণ করলে কত পাবে? 50 ইন্টু 50, তাহলে 2500 বর্গ সেমি। ঠিক আছে, ইম্পর্টেন্ট তোমরা লিখে রাখবে। তাহলে এটা কিন্তু ভিভিআই লিখে রাখবে। আশা করি বোঝা গেছে, খুব স্পষ্টভাবে বলা হয়েছে, পয়েন্ট একদম লাইন বাই লাইন। যদি কারো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আরেকবার অঙ্কটা রিপিট দেখবে, দেখবে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। দেখো 9 অঙ্কটা কি বলেছে? একটি হলঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার। মানে এখানে দেখো যাদের প্রত্যেকটি কি বলেছে? এটা দৈর্ঘ্য। ঠিক আছে, 1.5 মিটারটা হচ্ছে দৈর্ঘ্য, আর 1 মিটারটা প্রস্থ, মানে ক্ষেত্রফল হিসেবে গুণ করা আছে। কারণ কি জানি আমরা, দরজাটাও তো একটা ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তাহলে এটা দৈর্ঘ্য বড়টা এবং ছোটটা প্রস্থ। এবং 4টি জানালা আছে, দেখো জানালাটাও আমরা জানি আয়তক্ষেত্র আকারে শেপ হয়, তাই তো। তাহলে জানলাটারও দেখো ক্ষেত্রফল প্রত্যেকটার বলা আছে, দৈর্ঘ্যটা 1.2, প্রস্থটা 1 মিটার। তাহলে ঘরটি 4 দেওয়াল, প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? দেখো ঘরের 4 দেওয়ালের কথা বলছি। আর তোমাদেরকে আমি পার্ট 1-এর যে ভিডিওটা সেখানে বলেছিলাম যে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ঠিক আছে, তাহলে এখানে এটা কাজে লাগাবো আমরা। তাহলে চলো অঙ্কটা দেখা যাক কিভাবে হচ্ছে সেটা। তাহলে হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। এখান থেকে আমরা হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে প্রথমে ওটা আমরা লিখছি। তাহলে দেখো হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, এবার দেখো এখানে সূত্রটা আমরা লিখছি, হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, যেটা সূত্র জানি। এরপর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মানটা বসিয়ে দাও। দেখো দৈর্ঘ্যের মানটা 4 ছিল, প্রস্থের মানটা 6 ছিল এবং উচ্চতার মানটা 4 ছিল। তাহলে এখানে বসিয়ে দিলাম। তাহলে 6 আর 4 10 ইন্টু 4। তাহলে দেখো 10 4 40, 40 দুগুণে 80। তাহলে 80 বর্গ মিটার হলো আমাদের ক্ষেত্রফলটা। ঠিক আছে, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এরপরে দেখো কি বলেছে, ঘরটিতে 3টি দরজা আছে। ঠিক আছে, ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার, মানে একটার ক্ষেত্রফল দেওয়া আছে 1.5 মিটার ইন্টু 1 মিটার। 1.5 মিটারটা হলো দৈর্ঘ্য আর 1 মিটারটা হলো প্রস্থ। তাহলে যেহেতু দেখো 3টি দরজা আছে, তাহলে একটি দরজার যদি ক্ষেত্রফল এটা হয়, তাহলে 3টি দরজার ক্ষেত্রফল কি করব? 3 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে আমি লিখে নিচ্ছি যে একটি দরজার ক্ষেত্রফল 1.5 মিটার ইন্টু 1 মিটার। তাহলে দেখো আমি লিখে নিলাম যে একটি দরজার ক্ষেত্রফল 1.5 ইন্টু 1, কি বললাম? 1.5টা হচ্ছে দৈর্ঘ্য আর 1টা হলো প্রস্থ। মিটার মিটার আমরা জানি যে ক্ষেত্রফলটা বর্গ মিটার হয়। ঠিক আছে, মিটার মিটার মানে হচ্ছে দেখো মিটার ইন্টু মিটার মানে মিটার স্কোয়ার, মানে বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমার 3টা দরজা ছিল, তাহলে 3টি দরজার ক্ষেত্রফল 3 দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো এটা গুণ করলে কত পাবে? 1.5 ইন্টু 1 মানে 1.5 ইন্টু 3 মানে 4.5 বর্গ মিটার। কারণ দরজাটা তো আমার আয়তকার, তাই না?
একটা দরজা তোমরা যদি লক্ষ্য করো, ওটার শেপটা বা আকারটা কিরকম থাকে, আয়তক্ষেত্র আকার থাকে, তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। জানলার ক্ষেত্রেও সেম হবে, ওটাও একটা আয়তক্ষেত্র আকার। তাহলে দেখো এখানে কটা জানলা আছে, 4টি জানালা আছে, যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 মিটার। তাহলে এখানে দেখো একটার ক্ষেত্রফল বলা আছে 1.2 মিটার ইন্টু 1 মিটার, তাহলে দৈর্ঘ্যটা 1.2, প্রস্থটা 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখবো যে একটি জানলার ক্ষেত্রফল 1.2 ইন্টু 1 বর্গমিটার। ঠিক আছে, তাহলে দেখো একটি জানলার ক্ষেত্রফল আমি লিখে নিলাম। ঠিক আছে, যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায় তার জন্য আমি লিখে নিচ্ছি। ঠিক আছে, তোমাদেরকে আমি সেজন্য বুঝিয়ে নিচ্ছি আগে। তাহলে একটি জানলার ক্ষেত্রফল দেখো 1.2 ইন্টু 1, ক্ষেত্রফলে বর্গমিটার হয়, কারণ মিটার আর মিটার গুণ করলে বর্গমিটারই পাবে, সেজন্য আমি বর্গমিটার লিখেছি। দেখো কটা জানালা ছিল, এই যে তাকাও 4টি জানালা ছিল, তাই না? 4টি জানালা, 4টি। তাহলে এখানে 4টি জানালার ক্ষেত্রফল কত হবে? 4 দিয়ে গুণ করে দাও এটাকে। ঠিক আছে, তাহলে 12 4 48 হবে, 4.8 বর্গমিটার। তাহলে আমরা এই 3টি দরজার ক্ষেত্রফলও পেয়ে গেলাম, আবার 4টি জানালার ক্ষেত্রফলও পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে মোট দরজা ও জানালার ক্ষেত্রফল কি করব? এই দুটোকে যোগ করে দেব। ঠিক আছে, বা তোমরা এটাও করতে পারো। দেখো এখানে কি বলেছে, ঘরটির 4 দেওয়ালে প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত হবে? তাহলে দেখো 4 দেওয়ালে রঙিন কাগজ দিয়ে মুড়বে, তাহলে নিশ্চয়ই দরজা আর জানলাটা তো মুড়বে না, তাই না? তাহলে নিশ্চয়ই দরজা আর জানলাটা বাদ যাবে। ঠিক আছে, 3টা দরজা এবং 4টা জানলা কি হবে? বাদ দিয়ে বাকি যে পাঁচিরটা আছে বা দেওয়ালটা আছে সেখানে আমাকে রঙিন কাগজ দিয়ে মুড়বে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কি নির্ণয় করতে হবে? যে দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে চলো লিখে নিচ্ছি একটু। তাহলে দেখো আমি লিখে নিয়েছি যে দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফলটা ছিল আমাদের 80 বর্গমিটার। ঠিক আছে, তো তোমরা কি করছো? দরজা আর জানালাটাকে বাদ দিচ্ছ সেটার থেকে, তাই না? ঘরটাতে নিশ্চয়ই দরজা আর জানলাটা আছে, তাহলে ঘরের 4 দেওয়ালের যে ক্ষেত্রফলটা মানে 80 বর্গমিটার, এই যে যেটা পেয়েছি আমরা, এটা থেকে কি হবে? এই যে 3টি দরজার ক্ষেত্রফল এবং 4টি জানালার ক্ষেত্রফলকে আমরা কি করব? মাইনাস করে দেবো। তাহলে দেখো 3টি দরজা বাদ গেলে 4.5, আর এখানে দেখো 4টি জানলার ক্ষেত্রফলটা আমার ছিল 4.8, এটাকে মাইনাস করে দাও। ঠিক আছে, এত বর্গমিটার। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, কে যদি ভাবছো যে ভিডিওটা স্কিপ করে করে দেখবো, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না, আগেই বলে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, কথাগুলো কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে, যে কি কি বলা হচ্ছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে শুনতে হবে। ঠিক আছে, যে পয়েন্টগুলো বলা হচ্ছে প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু ক্লিয়ার অঙ্কটা বুঝতে পারবে। তাহলে চলো বিয়োগটা করা যাক। তাহলে দেখো উপরটাতে আমি করছি, কারণ উপরটাতে জায়গাটা, ঠিক আছে, জায়গা আর নেই আমাদের, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু খাতাতে সাথে সাথে নোট করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো বিয়োগটা যদি আমরা করি 80, আর দেখো 4.5 আর 4.8 যদি আমরা যোগ করে দিই, কারণ দুটোই মাইনাস চিহ্ন আছে, তাহলে 8 আর 5 13, 4 4 8 আর 9, 9.3 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগটা আমরা করছি, দেখো 80 মাইনাস 9.3। ঠিক আছে, এই যে 4.5 আর 4.8 যোগ করলে আমরা কত পাচ্ছি? 9.3, যে দেখো। ঠিক আছে, তাহলে এটাকে মাইনাস করো, কত হচ্ছে দেখো 80.0 আর 9.3, তাহলে 3 আর 7 10, 0 70.7 আসছে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো দরজা ও জানলা বাদ দিয়ে ক্ষেত্রফলটা কত এলো? 70.7 বর্গমিটার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এরপরে এই জায়গাটা বলছে তোমাদের যে ঘরটির 4 দেওয়ালে প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? তাহলে দেখো 1 বর্গমিটারের খরচ কত? 70 টাকা। তাহলে 70.7 বর্গমিটার কত বের করে দিলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। তাহলে চলো নিচটাতে করা যাক। ঠিক আছে, তোমরা সাথে সাথে কিন্তু অবশ্যই খাতাতে নোট করবে তোমাদের, তাহলে কিন্তু চ্যাপ্টারটা হয়ে যাবে এবং প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে লিখবো আমরা যে 1 বর্গ মিটার কাগজ দিয়ে মুড়তে খরচ, ঠিক আছে, কাগজ দিয়ে ঢাকতে খরচ কত টাকা বলো? 70 টাকা।
70.7 বর্গমিটার কাগজ দিয়ে ঢাকতে খরচ 70 ইন্টু 70.7। ঠিক আছে, তাহলে এটা গুণ করে দিলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। এখানে গুণটা করে দাও, দেখো 7 দিয়ে যদি এটাকে গুণ করে দিই, 7 7 49, 7 7 49, তাহলে 4 9 4 9, আর দেখো একটা জিরো ছিল তাই না, এই যে 70-এর একটা জিরো ছিল, তাহলে এক ঘর আগে দশমিক বসে যাচ্ছে, তাহলে এখানে দেখো শূন্যর আগে দশমিক বসে যাচ্ছে। আর আমরা জানি দশমিকের পরে জিরো লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে 49 মানে 4949 টাকা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের উত্তরটা। তাহলে উত্তরটা আমরা লিখে দিচ্ছি যে অতএব প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে 4949 টাকা খরচ হবে। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সারটা আমরা লিখে দিয়েছি যে অতএব ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে 4949 টাকা খরচ হবে। ঠিক আছে, এটাও কিন্তু ভিভিআই লিখে রাখবে তোমরা। ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। দেখো 10-এর অঙ্কটা কি আছে, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে উচ্চতা কত? ঠিক আছে, তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে, মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে, ঘরটির দৈর্ঘ্য দেওয়া আছে এবং উচ্চতাটা বলছে তোমাদেরকে নির্ণয় করতে। ঠিক আছে, তো ঘর দেখো, ঘর মানে আমরা জানি আয়তক্ষেত্রাকার। ঠিক আছে, আমরা বেশিরভাগ পুরো অঙ্কেই আমরা আয়তক্ষেত্র হিসাবে ধরি। তাহলে মেঝেটা দেখো, মেঝের ক্ষেত্রফল মানে কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে ফার্স্টে আমরা ওটা লিখে নিচ্ছি। ঠিক আছে, যে মেঝের ক্ষেত্র, দেখো মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার। তাহলে আমরা কি বললাম যে মেঝের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারবো? দেখো এখান থেকেই, ঠিক আছে, শর্তানুসারে দৈর্ঘ্য গুণিত প্রস্থ লিখতে পারবো, তাই না? শর্তানুসারে, কারণ মেঝের ক্ষেত্রফলটা কি বললাম, এটা আয়তকার আকার হয়, আর ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান কত? 12। ঠিক আছে, দেখো মেঝের ক্ষেত্রফলের জায়গায় আমরা কি বসিয়ে দিলাম? দৈর্ঘ্য গুণিত প্রস্থ বসিয়ে দিলাম। ঠিক আছে, কারণ সূত্র আমরা জানি। এবার দেখো দৈর্ঘ্যটা আমার দেওয়া ছিল এখানে 4 ইন্টু প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্যের মানটা বসিয়ে দিলাম, 4 ছিল, 4টা বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো প্রস্থ সমান আমরা কত পাবো? তাহলে 12 এই 4টাকে ভাগ করে দাও, তাহলে 3 মিটার। ঠিক আছে, তাহলে দেখো প্রস্থটা আমরা পেয়ে গেলাম, দৈর্ঘ্যটাও পেয়ে গেছি, আমাকে উচ্চতা নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে প্রথম ওই লাইনটা আমরা লিখে নিচ্ছি যে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 42 বর্গমিটার। তাহলে দেখো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি অঙ্ক থেকে 42 বর্গমিটার। তো সূত্রটা তোমরা কি জানো? 2 গুণিত, দেখো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের জায়গাতে আমরা সূত্রটা লিখে দিচ্ছি 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, সমান আমাদের কত জানা আছে? 42। ঠিক আছে, 42 জানা আছে। এরপরে তোমরা দৈর্ঘ্য আর প্রস্থের মানটা বসাও এখানে। তাহলে বা 2 গুণিত, দেখো দৈর্ঘ্যের মানটা আমাদের কত ছিল? 4, আর প্রস্থের মানটা দেখো এখন পেলাম আমরা 3 ইন্টু উচ্চতা। ঠিক আছে, কারণ উচ্চতাটাই তোমাদেরকে নির্ণয় করতে হবে এখানে 42। তাহলে দেখো বা 2 গুণিত 4 প্লাস 3 মানে 7 ইন্টু উচ্চতা সমান কত আসছে? দেখো 42। ঠিক আছে, তাহলে দেখো সাইডে করছি এরপরে। তাহলে দেখো 7 দুগুণে 14 ইন্টু উচ্চতা, তাই তো? 7 দুই যদি আমরা গুণ করি তাহলে 7 দুগুণে 14 পাচ্ছি। ঠিক আছে, এই লাইনটার পরে এখানে, তাহলে 14 গুণিত উচ্চতা
সমান 42। তাহলে উচ্চতা সমান কত পাবে তোমরা বলো? নিশ্চয়ই গুণ আছে, আমরা ভাগ করে দেবো 14টাকে 42-এর সঙ্গে। তাহলে 14 3 42, ঠিক আছে। তাহলে অতএব উচ্চতা সমান 3 মিটার। ঠিক আছে, দেখো কোশ্চেনে তোমাদেরকে কিন্তু উচ্চতায় নির্ণয় করতে বলেছিল, তাই না? উচ্চতা, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, উচ্চতা সমান 3 মিটার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এই গরমে বেশিক্ষণ ভিডিও করা যাচ্ছে না, প্রচুর গরম। ঠিক আছে, আজকে আমরা এই 3টা অঙ্কই করলাম, নেক্সট দিন আমরা বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে, তোমরা আমার সাথে সাথে ভিডিও থেকে অঙ্কগুলো কমপ্লিট করতে থাকো, তাহলে তোমাদের পরীক্ষার আগে অনেকবার প্র্যাকটিসের মাধ্যমে রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, এবং যারা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট পার্টের ভিডিওগুলোর জন্য। ততক্ষণ ভালো থাকো, এই গরমে সবাই সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।